হ্যালো বন্ধুরা, প্রতিবারের মতো এবারে আমি তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। আজ তোমাদেরকে যেটা শুরু করব সেটা হয়তো তোমরা ইউটিউব থাম্বনেইলে দেখে বুঝে গেছো। তো শুরু করার আগে আমি তোমাদেরকে একটা খুব পপুলার গানের দুটো লাইন বলছি। এই গানটা কোন গান, কার লেখা, কে গেয়েছেন সেটা তোমরা কমেন্টসে বলবে। তো লাইন দুটো হচ্ছে খুব বিখ্যাত লাইন, যার সঙ্গে কিছুটা আমি সিমিলি পেয়েছি বা আমার মনে হয় আমি পাচ্ছি একটু অন্যভাবে। তো সেটা তার জন্যই এই দুটো লাইন আমি তোমাদেরকে বলছি। তো শুনে নাও যে সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। তো সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, শহর সাধারণত খুব ঘিঞ্জি হয়, খুব নোংরা হয়, এটা আমরা একটা পরিচিত মুখের মতোই পাই। তো এরকম এই মিথ্যা বা ধরো জঞ্জাল বা নোংরা, ঘিঞ্জি, এই শব্দগুলোর মাঝেও, এই শব্দগুলো সাদা কালো শব্দ হলেও এর মাঝেও আমরা আমাদের মনের সৌন্দর্যকে যদি বিকশিত করতে পারি, যদি প্রকাশিত করতে পারি, তাহলে সেটা কিন্তু অনেকটাই কালারফুল হবে। আর আমার একটা কথা মনে হয়, যেটা তোমরা হয়তো সহমত হবে, যে আমাদের দৃষ্টির মাঝেই কিন্তু সৃষ্টি লুকিয়ে আছে, নয় কি? তাই তো? তো আমরা যেভাবে দৃষ্টি দেব ঠিক সেভাবেই সৃষ্টিটা লুকিয়ে। আমরা আমাদের দৃষ্টির মাঝেই আমরা নূতন কিছু সৃষ্টি করতে পারি। তো এই কদিন আগে একটা ভিডিও শুনলাম। তো ভিডিওটাতে খুব ইন্সপিরেশনাল ভিডিও। তো সেই ভিডিওর একটা কথা হচ্ছে যে একটা মাছি একটা ডাস্টবিনে থাকে সাধারণত, আর নোংরায় একটা মাছি বাস করে, আর খুব সুন্দর ফুলের মাঝে একটা প্রজাপতি বাস করে। তো এই প্রজাপতি একদিন ভুল করে একটা ডাস্টবিনের ছত্রছায়ায় চলে এসেছে, আর মাছিটা চলে এসেছে কোথায়? না, ফুলের বাগানে। তো মাছি কিন্তু ফুলের বাগানে গোটাই খুঁজে বেড়াচ্ছে সেই নোংরা আবর্জনার কীটাণু বীজাণু, যেগুলোর মাঝে সে খুঁজে 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 হয়তো কোনো একটা বাগানের কোনো একটা কোনায়, কোনো একটা গাছেদের তলায় সে ওটা খুঁজে পেয়েছে, এবং ওখানে সে মনের আনন্দে সময় কাটাচ্ছে। আবার ঠিক আবর্জনার মাঝে ওই নোংরা জায়গায় একটা মৌমাছি খুঁজে 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 একটা ফুল বের করেছে। সেখানে সে ফুলের উপর বসে তার সুগন্ধি নিয়ে, দুর্গন্ধকে সরিয়ে, সে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে সুন্দর মন, সে মনকে সে ওই আবর্জনা সরিয়ে নূতনভাবে তুলে ধরছে এবং আনন্দ পাচ্ছে। তাহলে এটুকুই বোঝা গেল যে মনের মাঝেই, আমাদের বৈশিষ্ট্যের মাঝেই লুকিয়ে আছে কি? আমাদের আনন্দ। ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে। তো এই এতগুলো কথা বললাম এই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের জন্য। এবার মেন চলে আসি টপিকে। ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনে টেমস নদীর ওপর মানুষের যাতায়াতের জন্য একটা ব্রিজ। এই ব্রিজটা তৈরি করা হয়েছিল, এবং খুব সম্ভবত 1700, এক্স্যাক্ট টাইমটা আমার হয়তো মনে পড়ছে না। তো প্রথমটা হয়তো 1700 সামথিং কোনো একটা সালে এই ব্রিজটা একটা তৈরি করা হয়েছিল, এবং এই ব্রিজটা প্রথম ধাপে তৈরি হওয়ার পর আর দ্বিতীয় ধাপে আবার আরেকটা ব্রিজ তৈরি করা হয় এখানে, সেটা সম্ভবত 1862 সাল হবে। তো এটা তৈরি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন টমাস পেজ, এবং 2017 সালে এই ব্রিজের উপর একটা হামলা হয় এবং সেখানে অনেকে হতাহত হন। তো এই যে টেমস নদীর উপর ব্রিজ, টেমস নদীর এখানে উল্লেখ আছে কবিতার মধ্যে। টেমস নদী লন্ডনের অন্যতম একটা বিখ্যাত, ইংল্যান্ডের একটা বিখ্যাত এবং দীর্ঘতম নদী। এবং এই যে নদী,
এই যে নদীটার কথা উল্লেখ আছে, এই নদীর যে সৌন্দর্য, যে অনাবিল একটা রূপ, সেটাই কবিতায় তুলে ধরা হয়েছে। আর এই ওয়েস্টমিনস্টার ব্রিজের একটা সকালবেলার ভ্রমণে, যখন ঘিঞ্জি কোলাহলপূর্ণ শহর ঘুমের মধ্যে আচ্ছন্ন, তখন একটা মেঘহীন, মানে ধোঁয়া জমে থাকা মেঘহীন একটা পরিষ্কার আকাশে উজ্জ্বল আলোয় শান্ত শহরকে, শহরের গম্বুজ, চূড়া, বাড়ি সব কিছুকেই কত সুন্দর দূর থেকে দূর অবধি দেখা যাচ্ছে। এবং শুধু দেখা যাচ্ছে তাই নয়, এই সাদা কালো শহরটাকে, মানে অ্যাকচুয়ালি এই জঞ্জালপূর্ণ, ঘনবসতিপূর্ণ, কোলাহলপূর্ণ শহরটাকে একটা শান্ত, অনাবিল, একটা চার্মিং বিউটির একটা রূপ প্রকৃতি যে দিয়েছেন, এটা প্রকৃতির এক অলৌকিক ক্ষমতা। এবং এই রূপকে যে পর্যবেক্ষণ করতে পারছেন, উপভোগ করতে পারছেন, সেটা কবির একটা সৌভাগ্য। তো এই অলৌকিক প্রকৃতির অলৌকিক ক্ষমতা, প্রকৃতির সৌভাগ্য, এটাই কবির সৌভাগ্য, এটাই ফুটিয়ে তুলেছেন এই ওয়েস্টমিনস্টার ব্রিজে। এই ওয়েস্টমিনস্টার ব্রিজের কথা বলতে গিয়ে আমি আরেকটা কথা বলতে পারি। 1798 খ্রিস্টাব্দে ওয়ার্ডসওয়ার্থ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ, তাদের যৌথ সহযোগিতায় তারা যে লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত করেছিলেন, এই লিরিক্যাল ব্যালাডসের একটা জায়গায়, এই লিরিক্যাল ব্যালাডস প্রকাশনায় ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বলেছিলেন যে মানুষ এবং প্রকৃতি এরা একে অপরের পরিপূরক। প্রকৃতির মধ্যে যে অনাবিল সৃষ্টি আনন্দ আছে, মানুষের এবং যে অলৌকিক ক্ষমতা আছে, মানুষ তার নিজস্ব মননে, নিজস্ব ভাবনায় সেটাকে পর্যবেক্ষণ, উপভোগ করতে পারে। অর্থাৎ প্রকৃতিপ্রেমিক এই কবি সর্বদাই প্রকৃতির প্রশংসা করে গেছেন, প্রকৃতির অলৌকিক ক্ষমতার রূপ তিনি বর্ণনা করে গেছেন, মানুষের মধ্যে তুলে ধরেছেন। ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটিও তার ব্যতিক্রম নয়। এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, এই কবিতায় আমরা আরেকটা কথাই তোমাদেরকে না বললেই নয়, যেটা হচ্ছে এই কবিতাটা প্রকাশিত হয় 1802 সালে জুলাই মাসে কবিতাটা লেখা হয় এবং 1802 সালেই সেপ্টেম্বর মাসে কবিতাটা প্রকাশিত হয়। এবং এই যে তোমাদেরকে আরেকটা কথা যেটা বলা, যে ওয়েস্টমিনস্টার ব্রিজ এই কবিতাটি 3রা সেপ্টেম্বর 1802 সালে এটা প্রথম প্রকাশ পেয়েছিল। এবং আরেকটা কথা যেটা তোমাদেরকে কি বলবো, যে 1807 খ্রিস্টাব্দের এটা 2টো ভলিউমে সংকলিত হয়ে সেটা প্রকাশিত হয়। এবং আরেকটা ভুল করে একবার 1803 সালে লেখা হয়েছে বলে এটা প্রকাশিত হয়েছিল, পরে এটাকে সংশোধন করে আবার দেওয়া হয় যে না, 31শে জুলাই 1802 সালে এই কবিতাটি প্রকাশিত হয়। এটাই বলার। আর ওয়েস্টমিনস্টার ব্রিজ সম্পর্কে তো তোমাদেরকে বললাম। এই ওয়েস্টমিনস্টার ব্রিজের মধ্য দিয়েই কবি যাচ্ছিলেন, সম্ভবত খুব সকাল 5:30 6টা নাগাদ হবে সকালে। তিনি তার বর্ণনায় যেটা বলেছেন যে তিনি তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে বেরিয়ে পড়েছিলেন, এবং বেরিয়ে পড়ার পর তিনি যাচ্ছিলেন কোথায়, ডোভারের দিকে যাচ্ছিলেন। ডোভারগামী ঘোড়ার গাড়িতে করে তিনি রওনা হচ্ছিলেন। এবং একটা কথা কি, যে এই রওনা হওয়ার সময় তিনি যখন যাচ্ছিলেন এই ব্রিজের উপর দিয়ে, এত সকাল সকাল তিনি যাচ্ছিলেন, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে সময় তিনি দেখছিলেন যে ব্রিজের নিচে অনেক ছোট ছোট নৌকা যেগুলো ভেসে বেড়াচ্ছে। এবং এই যে এত বড় একটা কোলাহলপূর্ণ একটা শহর, সেই শহরের মধ্যে কি হচ্ছে, যে না, শহরের মধ্যে যেটা তিনি এই কবিতায় যেটা বলতে গেলাম, যে তিনি যাচ্ছেন এই ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই ব্রিজটা যথেষ্ট একটা বড় ব্রিজ,
820 ফুট প্রায় লম্বা এবং 85 ফুট চওড়া একটা ব্রিজ, এবং এই ব্রিজটার মধ্য দিয়ে তিনি যখন যাচ্ছেন ভোরবেলা, স্বভাবতই তার সঙ্গী হচ্ছেন ডরোথি বার্থওয়ার্থ, এবং তিনি যখন যাচ্ছেন এই ব্রিজের মধ্য দিয়ে তিনি দেখছেন যে লন্ডনের মতো একটা ব্যস্ত শহর, একটা কোলাহলপূর্ণ শহর, একটা ঘিঞ্জি শহর, সেই শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এবং এই বাড়ির এত এত বড় বড় লম্বা লম্বা বাড়ি, তাদের সারির মাঝে সূর্যের যে কিরণ পড়ছে, এবং একটা পরিষ্কার আকাশ, যে আকাশে কর্মব্যস্ততা কোনো চিহ্ন নেই, যে আকাশে পরিষ্কার উজ্জ্বল, যেখানে কোনো ধোঁয়া ধূসরিত মেঘ জমে অস্পষ্টতা তৈরি করেনি। তো সেরকম একটা পরিবেশে, সেরকম একটা সময়ে কবি এই ঘুমন্ত শহরের যে নীরবতা, তা তিনি বলেছেন যে এখানে এক অনাবিল একটা মনোমুগ্ধকর যে সৌন্দর্য, সেটা না বলার নয় বা উপভোগ না করে থাকার নয়। যিনি উপভোগ করতে পারবেন না তিনি একজন নীরস মনের মানুষ, এবং তাকে আর কিছু বলার নেই। তো আর কবি এটা বলেছেন যে এত কর্মব্যস্ততা, এত কর্মতৎপরতা, ঘিঞ্জি কোলাহলপূর্ণ এত শব্দ, সেগুলো যেন বহু দূরে এখন শুধুই নীরবতা, শান্ত স্নিগ্ধ একটা পরিষ্কার সকালের যে অপরূপ সৌন্দর্য, সেটা শুধুই দেখা যাচ্ছে। যেমন ঠিক আমরা গ্রামে দেখতে পাই, গ্রামের প্রকৃতিতে যেভাবে আমরা আনন্দ উপভোগ করতে পাই, কবি ঠিক ওয়েস্টমিনস্টার ব্রিজের মধ্য দিয়ে অতিক্রম করার মধ্য দিয়ে তিনি সেই আনন্দ ওইখানে পেয়েছিলেন। এবং তিনি বলেছেন যে পরিষ্কার আকাশে চূড়া থেকে, পরিষ্কার আকাশের মধ্য দিয়ে তিনি শুধু বাড়ি নয়, গম্বুজ, অট্টালিকা, নানা রকম টেম্পলস, সবই তিনি দূর থেকে দূরের জায়গাগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, আর সেগুলো যেন ব্যাপ্ত হয়ে ছড়িয়ে আছে চারিদিকে। তো অসাধারণ এই সৌন্দর্যের বর্ণনা কবি এখানে দিয়েছেন, এবং তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই কবিতায় যে ফর্মটা, সেটা হচ্ছে একটা 14 লাইনের সনেট ফর্মে, যেটা প্রথম 8 লাইন, মানে প্রথম 4 লাইন 4 লাইন 8 লাইন আছে, তারপরে 3 লাইন 3 লাইন 6 লাইন আছে, টোটাল 14 লাইনের যে সনেটটা, এটা 14 শতকে যে ইটালিয়ান কবি পেট্রার্ক লিখেছিলেন, সেই পেট্রার্কের ফর্মটাকে এখানে ফলো করা হয়েছে, যার প্রথম অংশটা অক্টেভ, মানে প্রথম 4 4 8 লাইন অক্টেভ, এবং লাস্ট যে 3 3 6 লাইন সেটা হচ্ছে সেস্টেট। এবং এখানের মধ্য দিয়ে তিনি পেট্রার্কের যে সনেট ফর্ম, সেটাকে তিনি তার মধ্য দিয়ে কবিতাটাকে তুলে ধরেছেন। এবং এই যে স্তবকগুলোর যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা সেজুরা বলি, এটা মনে রাখবে যে তিনি এই ফর্মে এইটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আর এই কবিতাটা পড়তে পড়তে আমরা আরও ডিটেলসে যখন যাব, তখন আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব, দেখবে কবিতাটা কত সুন্দর লাগবে। এবং আশা করি তোমরা একবার কবিতাটা শুনে নিলে, একবার টেক্সট অ্যানালিসিসের পর তোমাদের আর কোনো হয়তো প্রশ্ন থাকবে না, এবং যে কোনো প্রশ্ন যখন আসবে তোমরা অতি সহজেই করতে পারবে। তো তোমরা দেখতে থাকো, এর পরের ভিডিওতে আমি কবিতাটা তোমাদেরকে ডিটেলস রিডিং দিয়ে শোনাবো, এবং তোমাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেবো। তো আমার চ্যানেলে জুড়ে থাকো। আজকে এটুকুই থাকলো, ধন্যবাদ।